14 ফেব্রুয়ারি 2026 জার্মানির মিউনিখ শহরে বিশাল জনসভায় রেজা পাহলাভি ঘোষণা করেন, ইরানে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলা হবে। তিনি বলেন, এখানে ইসলামী প্রজাতন্ত্রের অবসান ঘটানোর সময় হয়ে গেছে। 14 ফেব্রুয়ারির এই ভাষণের ঠিক 14 দিন পর আমেরিকা ও ইসরায়েলের যৌথ অভিযানে প্রাণ হারান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে এক নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে। তবে কি পাহলাভি ফিরছেন? বাস্তবতা কি তাই, নাকি ইরানের এক্সপার্ট পরিষদ এবং আইআরজিসি আরও কঠোর কোনো অবস্থানে যাবেন, যা তাদের এই শোককে শক্তিতে পরিণত করে আরও শক্তিশালী ইসলামী প্রজাতন্ত্র গড়ে তুলবে? 1941 থেকে 1979 সাল পর্যন্ত ইরান শাসন করেন মোহাম্মদ রেজা শাহ পাহলভি, যা ছিল রাজবংশকেন্দ্রিক, যা ছিল পুরোটাই পশ্চিমা সংস্কৃতি দ্বারা প্রভাবিত। একদিকে স্বৈরশাসন, অপরদিকে ধর্মীয় জীবনযাপনে ইরানের রাস্তায় পড়তে হতো বিড়ম্বনায়। এই কারণগুলো 1978-79-র দিকে রূপ নেয় জনবিক্ষোভে, আর এর মাধ্যমে পতন ঘটে দীর্ঘ সময়ের রাজতন্ত্রের, যাতে অংশ নেয় ধর্মনিরপেক্ষ বামপন্থী থেকে শুরু করে ধর্মীয় ডানপন্থীরাও, যারা শাহের স্বৈরতন্ত্র এবং দেশের নীতিতে পশ্চিমা শাসনের অবসান চেয়েছিল, অনেকটা বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের মতো। 2022 সালে মাশা আমিনিকে হত্যার পর ইরানের তরুণ সমাজে খামেনির শাসনের বিরুদ্ধে জনবিক্ষোভ তৈরি হয়, বিশেষত ব্যক্তি জীবনে রাষ্ট্রীয় শাসন এবং ব্যক্তি স্বাধীনতার হস্তক্ষেপের কারণে দীর্ঘদিন ধরেই এক চাপা ক্ষোভ ইরানের জনগণের একটা অংশের মাঝে চেপে বসেছিল। তারই বহিঃপ্রকাশ ঘটে চলতি বছরের জানুয়ারি মাসে সরকার বিরোধী আন্দোলনে। এই আকাঙ্ক্ষাকেই পুঁজি করে বিশ্ব গণতন্ত্রের ফিরিয়ালা আমেরিকা। যুক্তরাষ্ট্রে ইরানের হামলার প্রধান কারণ হল সেখানে সরকারের পরিবর্তন করা এবং সেখানে তাদের ইচ্ছে মাফিক একটি পুতুল সরকার গঠন, যারা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কথা শুনবে এবং আমেরিকার স্বার্থকেও প্রাধান্য দেবে। মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ যখন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণাধীন, সেখানে ব্যতিক্রম কেবল ইরান। এদিকে ট্রাম্প বলছেন, ইরানকে নেতৃত্ব দেওয়ার জন্য তার কাছে রয়েছে 3টি নাম। নামগুলো স্পষ্ট করে না বললেও সেখানে অন্যতম যে রেজা পাহলাভি, তাতে কোনো সন্দেহ নেই। অনেকেই ভাবছেন খামেনি নেই তাই পাহলাভি ফিরছেন, কিন্তু বাস্তবতা অত সহজ নয়। ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনে সাংবিধানিক দায়িত্ব অ্যাসেম্বলি অফ এক্সপার্টের, কিন্তু বাস্তব ক্ষমতার বড় অংশ রয়েছে আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের হাতে। যদি তারা মনে করে রাষ্ট্র হুমকির মুখে, তাহলে তারা আরও কঠোর নিরাপত্তা নীতি নিতে পারে। ইতিহাস বলে, যুদ্ধ পরিস্থিতিতে রাষ্ট্র সাধারণত গণতন্ত্রের দিকে যায় না, বরং নিরাপত্তার নামে ক্ষমতা কেন্দ্রীভূত করে। 2022 সালে মাশা আমিনির মৃত্যুর পর ইরানের তরুণ সমাজ রাস্তায় নেমে আসে। ব্যক্তি জীবনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, নারীর স্বাধীনতা, মত প্রকাশের সীমাবদ্ধতা, এসব নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ পায়। সরকার কঠোরভাবে দমন করে আন্দোলন, কিন্তু প্রশ্ন থেকে যায়, এই চাপা ক্ষোভ কি এখনো বেঁচে আছে? খামেনির মৃত্যুর পর এই তরুণ প্রজন্ম কি আবার জেগে উঠবে, নাকি যুদ্ধের ভয়, মিসাইলের আতঙ্ক সব দাবিকে স্তব্ধ করে দেবে? রেজা পাহলাভি গণতান্ত্রিক পরিবর্তনের মুখ হিসেবে তুলে ধরেছেন। তিনি সরাসরি রাজতন্ত্রে ফেরার কথা বলেন না, বরং বলেন গণভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরানের ভেতর তার সংগঠন কতটা শক্তিশালী? সেনাবাহিনী বা প্রশাসনের ভেতরে তার প্রভাব আছে কি? আর যদি পরিবর্তন বিদেশি সামরিক অভিযানের মাধ্যমে আসে, তাহলে কি সাধারণ ইরানি নাগরিক সেটা গ্রহণ করবে? কারণ জাতীয়তাবাদে ইরান অত্যন্ত শক্তিশালী এক আবেগ। হঠাৎ করে পাহলাভির প্রত্যাবর্তন সবচেয়ে কম সম্ভাবনাময়, যদি না ভেতরে বড় কোনো ভাঙন তৈরি হয়। ইরানের এক অংশ পরিবর্তন চায়, এটা সত্য, কিন্তু পরিবর্তন যদি আসে যুদ্ধের মাধ্যমে, মিসাইলের নিচে, বিদেশি শক্তির ছায়ায়, তাহলে সেই পরিবর্তন কি সত্যিকারের স্বাধীনতা হবে, নাকি আরেক অধ্যায়ের শুরু? ইরান আজ দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। এখানে সিদ্ধান্ত শুধু একজন নেতার নয়, এটা একটি জাতির আত্মপরিচয়ের প্রশ্ন।